মর্নিং স্টুডেন্টস। সো আজকে আমাদের ডেটাবেস ক্লাসে আমরা গত ক্লাসে দেখেছিলাম যেটা সেইটারই পরবর্তী অংশটুকু দেখব। দ্যাট মিনস লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ডিবিএস এর নরমালাইজেশন বা নরমাল ফর্মস, ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ এই দুইটা আমাদের দেখা হয়েছিল। থার্ড এনএফ, বিসিএনএফ, ফোর্থ এবং ফিফথ এনএফ আছে। নরমালাইজেশন ফর্মস গুলিকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রিভিয়াস অংশকে একটু রিক্যাপ করে আমি আজকের পার্টটাকে শুরু করব। সো নরমাল ফর্মস এর মধ্যে আমরা যেটা দেখেছিলাম একটু যদি আবার একটু রিকল করি আমরা যে হোয়াট ইজ নরমালাইজেশন। সো আমরা দেখতে পাচ্ছি যে নরমালাইজেশন ইজ দ্য প্রসেস অফ মিনিমাইজিং রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিটাকে মিনিমাইজ করব ফ্রম এ রিলেশন অর সেট অফ রিলেশন। ওকে, and then redundancy in a relation may cause insertion, deletion, updation anomalies. আমাদের প্রিভিয়াস ক্লাসে ভিডিওতে যদি আমরা একটু পুনরায় দেখি তাহলে আমরা হোয়াট ইজ রিডান্ডেন্সি, হোয়াট ইজ ইনসারশন, ডিলিশন এন্ড আপডেশন অ্যানোমালি এই বিষয়গুলি আমরা ক্লিয়ার হয়ে যাব। সো ইট হেল্পস টু মিনিমাইজ দ্য রিডান্ডেন্সি ইন দ্য রিলেশন এন্ড নরমাল ফর্মস আর ইউজড টু এলিমিনেট অর রিডিউস রিডান্ডেন্সি ইন ডেটাবেস টেবলস। সো ফার্স্ট নরমাল ফর্মে আমরা যেটা দেখেছিলাম যে রকমটা ছিল আমাদের, যদি एग्जांपले আসি এই एग्जांपलটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে স্টুডেন্টের যে রিলেশন আছে, রিলেশন স্টুডেন্ট টেবিল, এই টেবিলটার নাম আমরা দিয়েছি স্টুডেন্ট টেবিল এন্ড স্টুডেন্ট টেবিল 1 এটা, এন্ড এখানে ইট ইজ নট ইন one NF because the multi value attribute student phone, স্টুডেন্ট ফোন নাম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ভ্যালু আছে। দ্যাট মিন্স ফার্স্ট নরমালাইজেশন ফর্মের যেটা রুল সেখানে আমাদের একটা কলামে এবং একটা রোতে আমরা একাধিক ভ্যালুকে রাখতে পারবো না। দ্যাট মিন্স এখানে যে স্টুডেন্ট ফোন নাম্বার দুইটা আছে, দুইটা ফোন নাম্বারকে আমরা একটা সেলের ভিতরে রাখতে পারবো না, এটাতে আমাদের পরবর্তীতে কোয়ারিতে সমস্যা হয়। সো এটা বলছে যে রিলেশন স্টুডেন্ট ইন টেবিল 1 is not one NF because of multi valued attribute student phone number and its decomposition into one NF has been shown in table 2. এইটাকেই যখন ডিকম্পোজ করা হচ্ছে সেটাকে আমরা টেবিল 2 তে দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স কি হচ্ছে, এখানে তিনটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট 1 2 3 তাদের নাম আছে এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই কাজটাকেই আমরা কি করছি যে যখন ফার্স্ট নরমাল ফর্মে নিয়ে আসছি 1 NF, তখন আমরা এই স্টুডেন্ট নাম্বার 1 কে তার প্রথম ফোন নাম্বারটা একবার লিখছি, আবার স্টুডেন্ট নাম্বার 1 তার দ্বিতীয় ফোন নাম্বারটা আরেকবার লিখছি আমরা। তো এইটাকে হচ্ছে আমাদের ফার্স্ট নরমালাইজেশন ফর্ম। এন্ড সেকেন্ডে এটা ডাইরেক্ট एग्जांपल দেখি যে যদি আইডি নেম কোর্স দেওয়া আছে, একাধিক কোর্স আছে, সেই একাধিক কোর্সগুলিকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ফার্স্ট আইডি যার তার C1, ফার্স্ট আইডি যার তার C2, C1 এবং C2 দুইটা আলাদা কোর্স, কোর্স 1 এন্ড কোর্স 2, এই দুইটাকে আমরা আলাদা আলাদা সেলের মধ্যে লিখছি। And what is in second normalization form? To be a second normal form হওয়ার জন্য কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে এটাকে অবশ্যই ফার্স্ট নরমাল ফর্মকে কভার করে আসতে হবে, and a relation must be in the first normal form and relation must contain any partial dependency, must not contain any partial dependency, partial dependencyও থাকা যাবে না, এবং হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মের যে রিলেশন আছে ওইটাকে ফুলফিল করতে হবে। and a relation in second NF if it has no partial dependency, that is not non-prime attribute. তো আমরা যদি এখানে দেখি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট 1 দুইবার আছে, স্টুডেন্ট 2 দুইবার আছে, স্টুডেন্ট 4 দুইবার আছে, স্টুডেন্ট নাম্বার ডিফারেন্ট কোর্স নিয়েছে, সেইগুলিকে আমরা আলাদা আলাদা লিখেছি। নোট দ্যাট দেয়ার আর মেনি কোর্সেস হ্যাভ দ্য সেম কোর্স ফি। কোর্স ফি যদিও একাধিক কোর্সের জন্য একই কোর্স ফি আছে, বাট আমরা ওই কোর্স ফি কোর্স যেহেতু আমরা আলাদা লিখছি, সো ফিটাকেও আলাদা লিখবো। দ্যাট মিন্স হচ্ছে সহজ কথায় আমরা মাল্টিপল ভ্যালু একটা অ্যাট্রিবিউটের মধ্যে রাখবো না। সো হিয়ার আমরা যদি দেখি যে কোর্স ফি ক্যান নট অ্যালোন ডিসাইড দ্য ভ্যালু অফ কোর্স নাম্বার এন্ড স্টুডেন্ট আইডি, and course fee together with student number cannot decide the value of course number, and course fee together with the course number cannot decide the value of student number. Hence the course fee would be a non-prime attribute. So see the example 1 table, আর খেয়াল করে দেখলে আমরা একটু বুঝতে পারবো যে আমরা বলছিলাম যে কোর্স ফি ক্যান নট অ্যালোন, কোর্স ফি যেটা ক্যান নট অ্যালোন ডিসাইড দ্য কোর্স নাম্বার এন্ড স্টুডেন্ট নাম্বার।
কোর্স ফি 2000 টাকা যদি হয় সেটা কোর্স নাম্বার 5 এও হতে পারে, কোর্স ফি 2000 টাকা যদি হয় সেটা কোর্স নাম্বার 4 এও হতে পারে। আবার কোর্স ফি 2000 টাকা হলে সেটা স্টুডেন্ট নাম্বার 2 এর জন্য হতে পারে, আবার স্টুডেন্ট নাম্বার 4 এর জন্য বা 1 এর জন্য হতে পারে। সো কোর্স ফির উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু কোর্স ফি অ্যালোন কিন্তু ডিসাইড করছে না যে এইটা কার জন্য কার ভ্যালু। সেম ভাবে কোর্স ফি টুগেদার উইথ স্টুডেন্ট নাম্বার, কোর্স ফি এবং স্টুডেন্ট নাম্বার দুইটা মিলেও কিন্তু আমাকে ডিসাইড করতে পারছে না যে কোর্স নাম্বারটা কত হবে, কোন কোর্স। তার মানে আমরা একটার পর একটা ডিপেন্ডেন্ট থাকছে। এবং থার্ডে বলেছিলাম যে কোর্স ফি টুগেদার উইথ কোর্স নাম্বার, কোর্স ফি এবং কোর্স নাম্বার দুইটাও যদি একসাথে আমরা বলি তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট নাম্বারটাকে কনফার্ম করতে পারে না, কারণ একাধিক সেল এরকম আছে যে কোর্স ফি এন্ড কোর্স নাম্বার ইজ সেম 1000 but student is 4, course fee and course number is same but student number is 1. So আমাদেরকে কি করতে হবে, hence course fee would be a non-prime attribute and as it does not belong with only one candidate key, student number and course number, but course number and course fee, that is course fee is dependent with course number which is a proper subset of the candidate key, and non-prime attribute course fee is depend on a proper subset of the candidate key which is a partial dependency, and so the relation is not in 2NF. তো এইটাকে 2NF এ করার জন্য to convert this into 2NF আমরা কি করতে পারবো, কোর্স নাম্বারটাকে আমরা যদি করতে চাই এরকম তাহলে আমরা উই নিড টু স্প্লিট দ্য টেবিল ইনটু টু টেবিল, দুইটা আলাদা আলাদা টেবিলে ভাগ করে ফেলবো। দুইটা আলাদা টেবিলে এরকম মধ্যে প্রথম টেবিলটা হবে আমাদের ছিল তিনটা ইনফরমেশন, ফার্স্ট ওয়ান ছিল স্টুডেন্ট নাম্বার অর স্টুডেন্ট আইডি, দেন ছিল কোর্স নাম্বার, আর দেন থার্ড ছিল কোর্স ফি। তাহলে আমরা এটাকে যদি দুইটা টেবিলে স্প্লিট করি, ফার্স্ট টেবিলে আমরা দিব হচ্ছে স্টুডেন্ট নাম্বার এবং কোর্স নাম্বার, স্টুডেন্ট নাম্বারের সাথে কোর্স নাম্বারকে আমরা নিয়ে একটা টেবিল করব, আর সেকেন্ড টেবিলের মধ্যে আমরা দিব কোর্স নাম্বারের সাথে কোর্স ফি কে, কোর্স নাম্বারের সাথে কোর্স ফি কে নিয়ে যদি সেকেন্ড টেবিল করি তাহলে আমরা এই দুইটা টেবিলকে রিলেশন করে আমরা খুব সহজেই যে কোনো হচ্ছে রেজাল্টকে আমরা বের করতে পারবো। সো সেকেন্ড NF বা 2NF tries to reduce the redundant data getting stored in memory. For instance, if there are 100 students taking course C1, we do not need to store the fee 1000 for all 100 record, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আমরা যদি আমাদের এখানে 100 স্টুডেন্ট থাকে তাহলে 100 স্টুডেন্ট যদি কোর্স C1 হচ্ছে নেয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কোর্সের মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ফর C1 কোর্স আমাদের C1 কোর্সের ফি বলা ছিল 1000, সো 1000 টাকে 100 বার আমার লেখার দরকার নেই। একটা एग्जांपल দিয়ে আমরা আগের দিনও দেখেছিলাম যে एग्जांपलটার মধ্যে যতটুকু আমরা দেখেছিলাম যে স্টুডেন্ট আইডি উইথ ইটস টিচার নেম ছিল এবং সেই টিচার নেমটাকে কি হচ্ছে যে কোর্সের জন্য যে টিচার সেই টিচারটাকে আলাদাভাবে আমরা করেছিলাম এবং কোর্সের সাথে স্টুডেন্টের আইডিটাকেও আমরা আলাদা করেছিলাম, মানে ওই টেবিলটাকে স্প্লিট করে দুইটা টেবিল করাতে আমাদের জন্য জিনিসটা ইজিয়ার হয়েছে। আজকে আমরা দেখব হচ্ছে থার্ড নরমাল ফর্ম 3NF। থার্ড নরমাল ফর্মে বলছে a relation in third normal form if there is no transitive dependency for non-prime attribute as well as it is in second normal form. A relation in third normal form if at least one of the following condition holds in every non-trivial function dependency, like x depends on y. So x ekhane super key and y is the prime attribute. Each element of y is a part of some candidate key. So আমরা এই টেবিলটার মধ্যে যদি দেখি টেবিল নাম্বার 4 এর মধ্যে দেখতে পাচ্ছি স্টুডেন্ট নাম্বার আছে, স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্টের স্টেট আছে, স্টুডেন্টের কান্ট্রি আছে এবং স্টুডেন্টের এজ আছে। সো এই ক্ষেত্রে আমরা কি করছি, a depends on b and b কে আমরা ডিপেন্ডিং করছি c and to then a depends on c is called the transitive dependency. Example, in this relation student given in the table 4 fd হচ্ছে আমাদের স্টুডেন্ট নাম্বার থেকে স্টুডেন্ট নেম আসছে এবং স্টুডেন্ট নাম্বার থেকে স্টুডেন্টের স্টেট এবং স্টুডেন্টের স্টেট থেকে স্টুডেন্টের কান্ট্রি এবং স্টুডেন্টের কান্ট্রি ফলোড বাই স্টুডেন্ট এজ। সো আমাদের এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে স্টুডেন্ট নাম্বার। সো আমরা আরেকটু ক্লিয়ার দেখার জন্য আমরা একটা ভিডিওর মাধ্যমে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। সো
স্থান নরমাল টেবিল ছিল, একটা স্টুডেন্ট টেবিল আর একটা স্কোর টেবিল। সেখানে স্টুডেন্ট টেবিলের মধ্যে রোল ছিল প্রাইমারি কি, আর স্কোর টেবিলে স্টুডেন্ট আইডি প্লাস সাবজেক্ট আইডি ছিল প্রাইমারি কি। মানে আমরা সেটাকে কম্পোজিট কি হিসেবে ধরে নিয়ে কাজ করেছি। এখন এই স্কোর টেবিলকে আমরা কিভাবে সেকেন্ড নরমাল ফর্মে আনি? স্কোর টেবিলে টিচার নামে যে ফিল্ডটা আছে সেটা দেখা যায় সাবজেক্ট আইডির উপরে ডিপেন্ডেন্ট, মানে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট ছিল। তো আমরা বলেছি কি সেকেন্ড নরমাল ফর্মে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না, তাই আমরা টিচার কলমটাকে পাঠিয়ে দিয়েছিলাম নতুন একটা টেবিলে, সাবজেক্ট টেবিলে। তখন কি হয়, স্কোর টেবিলটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি থেকে মুক্ত হয়ে যায় এবং তখন সেটা সেকেন্ড নরমাল ফর্মে চলে আসে। তো এগুলো ছিল গত ক্লাসের পড়াশোনা। এরকম কিছু একটা আমরা আজকের ক্লাসে করব। তো এই স্কোর টেবিলে আমরা আবার দুইটা নতুন কলাম ইনসার্ট করব, একটা এক্সাম নেম আর একটা টোটাল মার্কস। তো যখন দুইটা কলাম ইনসার্ট করব তখন স্কোর টেবিলটা কিছুটা এমন হয়ে যাবে। এখানে এক্সাম নেম এবং টোটাল মার্কস এগুলো হচ্ছে আমাদের দুইটা নিউ কলামস। ওকে, এগুলো আমরা অ্যাড করলাম। তো আমরা এই স্কোর টেবিলকে আবার থার্ড নরমাল ফর্মে নিয়ে যাব। এখন একটা টেবিলকে থার্ড নরমাল ফর্মে হতে হলে দুইটা শর্ত মেইনটেইন করতে হবে। প্রথম শর্ত সেটি সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে, এবং সেকেন্ড শর্ত সেখানে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। আচ্ছা, পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো মনে আছে, আমরা আজকে দেখব ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা কি। এটা কিন্তু কখনোই সেম না। ওকে, তো দেখুন এটা ছিল আমাদের স্কোর টেবিল। এখানে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি ওরা হচ্ছে প্রাইমারি কি, মানে দুইটাকে আমরা কম্পোজিট কি হিসেবে নিয়ে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করছি আমাদের স্কোর টেবিলে। এখন আমাদের নতুন কলাম কিন্তু দুইটা, একটা এক্সাম নেম আর একটা হচ্ছে টোটাল মার্কস। তো প্রথমে আমরা এক্সাম নেমটা নিয়ে দেখব যে এই কলামটা, এই ফিল্ডটা সে কার উপরে ডিপেন্ড করে আছে। মানে স্কোর আইডি তো আমাদের এখানে কোনো কাজে আসবে না, তো আমরা প্রাইমারি কিটাকে চেক করে দেখব যে এক্সাম নেমটা কি প্রাইমারি কি এর উপরে ডিপেন্ডেন্ট আছে কিনা, মানে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি এদের উপরে ডিপেন্ডেন্ট আছে কিনা। দেখুন বলা হচ্ছে এক্সাম নেমটা স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডির উপরে ডিপেন্ডেন্ট। কি বুঝিস প্রমাণ দাও, এই তো এখনই প্রমাণ দিচ্ছি। ধরুন একটা মেকানিক্যাল স্টুডেন্ট, তার ওয়ার্কশপে আলাদা এক্সাম থাকে, কিন্তু একটা আইটি স্টুডেন্টের কখনো সেই ওয়ার্কশপের এক্সাম থাকে না। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে এক্সাম নেমটা স্টুডেন্ট আইডির উপরে ডিপেন্ড করবে, কোন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে তার উপরে সে ডিপেন্ডেন্ট। আবার যদি আমি সাবজেক্ট চিন্তা করি, যে সিএসসি স্টুডেন্টের জাভা পরীক্ষা আছে, যে জাভা কোর্সটা নিয়েছেন তার জাভাতে প্র্যাকটিক্যাল থাকতে পারে, বাট ম্যাথমেটিক্সে কোনো প্র্যাকটিক্যাল থাকে না, তাহলে এক্সাম নেমটা এদিকে আবার সাবজেক্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। সো আমরা বলতে পারি এক্সাম নেম, সাবজেক্ট আইডি এবং স্টুডেন্ট আইডি এই দুটোর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে যেটা টোটাল মার্কস আছে আরেকটা কলাম, সেই কার উপরে ডিপেন্ড করে চলুন দেখা যাক। সেটা কি প্রাইমারি কির উপরে ডিপেন্ড করে, সাবজেক্ট আইডি, স্টুডেন্ট আইডি, নাকি অন্য আরেকটা কলামের উপরে ডিপেন্ড করে, সেটাই আমরা এখন দেখব। টোটাল মার্কস ডিপেন্ডস অন এক্সাম নেম। মানে কি আমি ঠিক বলছি কিভাবে দেখুন, এক্সাম অনেক ভাবে হয়ে থাকে, কিছু থাকে সেশনাল মার্কসের নাম্বার, আবার হতে পারে প্র্যাকটিক্যাল মার্কসের এক্সাম, আবার হতে পারে মেইন এক্সাম। তাহলে খেয়াল করে দেখুন ভিন্ন ভিন্ন এক্সামের জন্য মার্কসটাও ভিন্ন ভিন্ন। সো আমরা এটা খুব সহজেই বলতে পারি যে টোটাল মার্কস যে আছে সে ডিপেন্ড করছে এক্সাম নেমের উপরে। আবার একটা জিনিস খেয়াল করে দেখুন তো, এক্সাম নেম যে ফিল্ডটা সেটা কি কোনো প্রাইমারি কি? অবশ্যই প্রাইমারি কি না, কারণ আমাদের স্কোর টেবিলে প্রাইমারি কি কোনটা, স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি। তাহলে টোটাল মার্কস এই ফিল্ডটা এমন একটা ফিল্ডের উপরে ডিপেন্ড করে আছে যে আমাদের প্রাইমারি কি না, সাধারণ একটা ফিল্ড। যদি এরকম কোনো সিচুয়েশন আসে তখন সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। খুবই সহজ, রাইট? হ্যাঁ, ধন্যবাদ অমিত ভাইয়া। ওকে, এখন আমরা কিভাবে স্কোর টেবিলকে থার্ড নরমাল ফর্মে আনবো? খুবই সহজ, শর্ত কি ছিল? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বাবা থাকা যাবে না। তাহলে এই টোটাল মার্কসকে আমরা স্কোর টেবিল থেকে সরিয়ে আরেকটা এক্সাম টেবিলে নিয়ে যাব। এই যে দেখুন স্টুডেন্ট টেবিল আমাদের আগে থেকেই ছিল, সাবজেক্ট টেবিলটাও আগে থেকেই ছিল। এই এক্সাম টেবিলটা খেয়াল করুন, যেখানে এক্সামের নাম আছে এবং টোটাল মার্কস আছে। সো স্কোর টেবিল থেকে আমরা টোটাল মার্কসটাকে সরিয়ে এক্সাম টেবিলে নিয়ে গেলাম। ব্যাস, স্কোর টেবিলটাতে নতুন একটা ইনফরমেশন যুক্ত হলো, এক্সাম নেম, এবং সেটা এখন থার্ড নরমাল ফর্মে আছে। ব্যাস, আমাদের কিন্তু থার্ড নরমাল ফর্মের কাজ
শেষ হয়ে গিয়েছে। ওকে, মরাল স্টোরি কি? এত কিছু যে বললাম সেগুলো আসলে কেন করতে হচ্ছে? কারণ ডেটা রিকোয়ারমেন্ট যতই বাড়বে, যত ইনক্রিজ হবে ডেটাবেজে কমপ্লেক্সিটি তত বাড়বে এবং ততই আমাদের নরমালাইজেশন করা প্রয়োজনীয়তাটাও বাড়বে। কারণ ডেটাবেজ যখন কমপ্লেক্স হয়ে যায় আমরা নরমালাইজেশনটা করি যাতে আমরা কমপ্লেক্সিটিটা কমাতে পারি। দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারছি যে আমাদের কেন নরমালাইজেশনটা আমাদের জন্য জরুরি। আমরা যেখানে ছিলাম আমাদের থার্ড নরমাল ফর্মের মধ্যে আমরা যেইটাকে দেখলাম যে একটা টেবিলের মধ্যে থেকে একটা কলামকে রিমুভ করে দিয়ে আমরা রিলেশনটাকে আরো ইজি করতে পারছি, ইজি টু ফাইন্ড করতে পারছি। সো আরেকবার যদি একটু রিকল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এমপ্লয়ি এখানে এক্স হচ্ছে আমাদের সুপার কি এবং ওয়াই হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। সো আমাদের এই এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি নেম, এমপ্লয়ি হচ্ছে জিপ কোড এবং এমপ্লয়ি স্টেট এবং এমপ্লয়ি সিটি দেওয়া আছে। সো আমরা এখান থেকে যে অ্যাট্রিবিউটটা করতে পারি সেখানে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে এমপ্লয়ি আইডি এবং নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে ইন দ্য গিভেন টেবিল এমপ্লয়ি আইডি ইজ এ নন প্রাইম হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এন্ড হিয়ার এমপ্লয়ি স্টেট এন্ড এমপ্লয়ি সিটি এই দুইটা ডিপেন্ডস, এমপ্লয়ি স্টেট এবং এমপ্লয়ি সিটি দুইটা ডিপেন্ডস অন হচ্ছে এমপ্লয়ি জিপ নাম্বার and employee zip number depends on আবার again employee ID এর উপরে। So non prime attribute তার মানে লাস্টের যে দুইটা employee state এবং employee city these are the transitively dependent on a super key that is the employee ID and it violates the rule of third normal form. That's why we need to move the employee city and employee state to a new employee zip table. Employee zip table এর মধ্যে আমরা যদি এটাকে নিয়ে একটা employee টেবিলের মধ্যে employee আইডি নেম এবং জিপটা রাখলাম এবং সেকেন্ড একটা জিপ কোডের যদি একটা টেবিল করি সেখানে আমরা জিপ কোডের সাথে স্টেট এবং সিটিটাকে রাখি তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের থার্ড নরমাল ফর্মে আমরা কনভার্ট করতে পারবো। Now come to the next normal form that is BCNF, that is voice code normal form. Voice code normal form কি? Voice code it is a advanced version of 3NF. 3NF এর advanced version and it is stricter than 3NF. 3NF এ যতটুকু ছিল আমরা তার চেয়ে এখানে আরেকটু স্ট্রিক্টলি আমরা এটাকে ফলো করব and a table in BCNF is every functional dependence, that is x depends on y and y is the super key of the table. X is the super key of the table and for BCNF the table should be in 3NF and for every FD LHS is the super key. So let's assume the company where employee work in more than one department. একের বেশি ডিপার্টমেন্ট আছে এরকম একটা এমপ্লয়ি টেবিল যদি আমরা দেখি সেই এমপ্লয়ি টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি কান্ট্রি, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, এমপ্লয়ি টাইপ এবং এমপ্লয়ি ডিপার্টমেন্ট নাম্বার দেওয়া আছে। So in this above table functional dependencies are as follows. আমরা functional dependency দেখতে পাচ্ছি যে employee ID depends on the employee country, employee ID এর উপরে ডিপেন্ড করছে employee country এবং employee department ডিপেন্ড করছে সেটা ডিপার্টমেন্ট টাইপ এবং employee department নাম্বার, ডিপার্টমেন্ট টাইপ এবং লাস্টের দুইটা কলাম ডিপার্টমেন্ট টাইপ এবং employee department নাম্বারের উপরে কাজ করে and candidate কি হচ্ছে ইয়ার employee ID and employee department নাম্বার, এই দুইটা হচ্ছে আমাদের এখানে candidate key. So the table is not in a BCNF because they are because neither department, employee department and employee ID are the alone are the keys. To convert this into BCNF, we decompose it into the three tables. আমরা এই টেবিলটাকে তিনটা টেবিলে ডিকম্পোজ যদি করি, ফার্স্ট টেবিলে আমরা যদি এমপ্লয়ি কান্ট্রিটাকে রাখি যে এমপ্লয়ি আইডি উইথ হিজ কান্ট্রি, সেকেন্ডে আমরা যদি করি এমপ্লয়ি ডিপার্টমেন্ট এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, তো ডিপার্টমেন্টের থাকবে এমপ্লয়ি ডিপার্টমেন্টের নেম থাকবে, ডিপার্টমেন্টের টাইপ থাকবে এবং ডিপার্টমেন্টের নাম্বার থাকবে। আর থার্ডে আমরা কি করছি এমপ্লয়ি ডিপার্টমেন্টকে ম্যাপিং করছি এমপ্লয়ি আইডির সাথে এমপ্লয়ি ডিপার্টমেন্ট। সো ফাংশনাল ডিপেন্ডেন্সিজ আর লাইক হিয়ার যে এমপ্লয়ি আইডি ডিপেন্ডস অন দ্য এমপ্লয়ি কান্ট্রি এন্ড এমপ্লয়ি ডিপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি ডিপার্টমেন্ট টাইপ এবং ডিপার্টমেন্ট নাম্বার, এই দুইটার সাথে রিলেট করছে, মানে এই দুইটা বেস করছে ডিপেন্ড করছে আমাদের এমপ্লয়ি ডিপার্টমেন্টের উপরে। সো হিয়ার ক্যান্ডিডেট কি ফর দ্য ফার্স্ট টেবিল, তিনটা টেবিল দেখলাম। ফার্স্ট টেবিল যেটা সেখানে আমাদের ক্যান্ডিডেট কি ছিল এমপ্লয়ি আইডি,
This one is the employee ID, is the candidate key here. And in second table আমাদের ক্যান্ডিডেট কি ছিল এমপ্লয়ি ডিপার্টমেন্ট, এখানে যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি, এবং থার্ড টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি ডিপার্টমেন্ট এই দুইটাই হচ্ছে আমাদের এখানকার ক্যান্ডিডেট কি। So now BCNF now it is in BCNF because the left side part of the both functional dependencies is a key. So আর ক্লিয়ার জন্য আমরা নেক্সট যেটা ছিল আমরা নেক্সট BCNF এর উপরে আমরা একটু যদি দেখি, সো আমরা শুধু দেখব বয়েস কোড নরমাল ফর্ম। এই বয়েস কোড নরমাল ফর্মকে বেসিক্যালি BCNF বলা হয়, আবার 3.5 নরমাল ফর্মও বলা হয়, মানে এটি থার্ড নরমাল ফর্মের আপগ্রেডেড ভার্সন। ওকে, সো আমরা একটু গত ক্লাসটা রিক্যাপ করি যেখানে আমরা থার্ড নরমাল ফর্মটা শিখেছিলাম। সেখানে আমরা দেখেছি একটা স্কোর টেবলে এক্সাম নেম এবং টোটাল মার্কস নামে দুইটা এক্সট্রা কলাম অ্যাড করা হয়েছিল, এবং সেখানে এক্সাম নেমটা কম্পোজিট কির উপর ডিপেন্ডেন্ট ছিল, বাট টোটাল মার্কস যেটা আছে সেটা ডিপেন্ড করে এক্সাম নেমের উপরে, which is not a part of primary key। তাহলে যখন কোন একটা নন প্রাইমারি অ্যাট্রিবিউট মানে টোটাল মার্কস আর একটা নন প্রাইমারি অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এবং থার্ড নরমাল ফর্মে বলা হয়েছিল কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। সো আমরা কি করি, এই টোটাল মার্কসটাকে স্কোর টেবল থেকে বাদ দিয়ে ফেলি। এই যে দেখো স্কোর টেবল থেকে আমরা টোটাল মার্কসকে বাদ দিয়ে দিলাম, তখন এই স্কোর টেবলটা থার্ড নরমাল ফর্মে চলে আসে। এগুলো ছিল গত ক্লাসের পড়া। সো আজকে আমরা কি দেখব, BCNF বা বয়েস কোড নরমাল ফর্ম। তো একটা টেবলকে BCNF এর মধ্যে থাকতে হলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে সেটি অবশ্যই থার্ড নরমাল ফর্মে থাকতে হবে, এবং সেকেন্ড কন্ডিশন which is most important সেটি হচ্ছে যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে, সাপোজ B depends on A, B এর উপরে ডিপেন্ড করছে, সেই ক্ষেত্রে A কে অবশ্যই সুপার কি হতে হবে। সুপার কি সম্বন্ধে আমি এই ক্লাসে কোনো বিস্তৃত বর্ণনা দিব না, কারণ সুপার কি নিয়ে আমাদের অলরেডি একটা ক্লাস আছে, আপনি সেটা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে কষ্ট করে দেখে আসতে পারেন। আমরা তিন ধরনের ডিপেন্ডেন্সি দেখেছিলাম, একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর একটি ছিল ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, মনে আছে? অবশ্যই। ওকে, ধরুন একটা নন প্রাইম অ্যাট্রিবিউট একটা প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড করে আছে, মানে একটা নন প্রাইমারি কি ফিল্ড যেটাতে কোনো প্রাইমারি কি নাই, ওইরকম একটা ফিল্ড যদি কোনো প্রাইমারি কির উপরে ডিপেন্ড থাকে, প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড থাকে, সেটাকে আমরা বলি ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, আবার যদি কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট পার্ট অফ এ প্রাইমারি অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট থাকে, মানেটা খুবই সহজ। ধরুন কোন একটা নন প্রাইম অ্যাট্রিবিউট সেটা পুরো প্রাইমারি কির উপরে ডিপেন্ড না করে, ধরুন একটা কম্পোজিট কি আছে যেখানে দুইটা ফিল্ড আছে, তো নন প্রাইম অ্যাট্রিবিউটটা যদি সেখান থেকে যে কোনো একটা ফিল্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকে সেটাকে আমরা বলি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এগুলো আমরা সেকেন্ড নরমাল ফর্মে দেখেছিলাম। এরপর আমরা কি দেখেছি, যদি একটি নন প্রাইম অ্যাট্রিবিউট একটি নন প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট থাকে, যেটা এই মাত্র দেখলাম একটু আগে, সেটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ওকে, এই ডিপেন্ডেন্সি গুলো বাদ দিয়ে যদি এমন কোন সিচুয়েশন আসে যেখানে একটা প্রাইম অ্যাট্রিবিউট ডিপেন্ড করছে একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের উপরে, এটা কি কখনো সম্ভব? ইয়েস, রাইট কাজী হায়াত আঙ্কেল। যদি এরকম কিছু আপনার টেবলে থাকে তাহলে এটা অবশ্যই BCNF এ নেই, মানে বয়েস কোড নরমাল ফর্মে নেই। এটাকে বয়েস কোড নরমাল ফর্মে আনতে হলে যে নন প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে তাকে সুপার কি করতে হবে। যদি যেটা সুপার কি হয়ে থাকে তখনই BCNF সম্ভব। ওকে, তো চলুন আমরা একটা एग्जांपल দিয়ে দেখি। ওকে, দেখুন এখানে একটা টেবল দেওয়া আছে, সাবজেক্ট এনরোলমেন্ট টেবল, যেখানে স্টুডেন্ট আইডি আছে, সাবজেক্ট আছে এবং প্রফেসর আছে। আমরা এটা দিয়ে ফিল আপ করে ফেলি। ওকে, সো স্টুডেন্ট আইডি দেখা যাচ্ছে 1 2 3 4 5, এদিকে সাবজেক্ট আছে এবং প্রফেসর আছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন তো, এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো ভিন্ন ভিন্ন প্রফেসর পড়াচ্ছেন। C++ দুইজন পড়াচ্ছেন, একইভাবে DBMS ও দুইজন টিচার পড়াচ্ছেন, তাই না? খেয়াল করে দেখুন, DBMS ও দুইজন টিচার পড়াচ্ছেন, ক্লাস নিচ্ছেন দুইজন।
এখানে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট এই দুটোকে মিলে আমরা তৈরি করছি একটা কম্পোজিট কি, যেটার সাহায্যে আমরা প্রফেসরকে আইডেন্টিফাই করতে পারবো বা প্রফেসর ডেটাটা আমরা ফ্যাচ করে আনতে পারবো। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। ওকে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন দেখেন প্রফেসরটা কিন্তু স্টুডেন্ট আইডি এবং সাবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট। আবার যদি আপনাকে বলা হয় সাবজেক্ট ফ্যাচ করতে, মানে কোন প্রফেসর কোন সাবজেক্ট পড়াচ্ছে সেটা আপনি কিভাবে বের করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রফেসরের সাহায্য নিতে হবে। তার মানে সাবজেক্ট ডিপেন্ডস অন প্রফেসর, যেটা একটা এরর, যেটা একটা সমস্যা। কেন সমস্যা? কারণ প্রফেসর হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, অন্যদিকে সাবজেক্ট হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট। আমরা একটু আগে দেখেছি যে প্রাইম অ্যাট্রিবিউট যদি নন প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে সেটা আর কি হবে না, বয়েজ কোড নরমাল ফর্মে থাকবে না। কেননা প্রফেসরটা সুপার কি হিসেবে এখানে কাজ করছে না। সো এই টেবিলটা আমরা বলতে পারি বিসিএনএফ এ নেই। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই টেবিলকে বয়েজ কোড নরমাল ফর্মে আনতে পারি। জানি না? ওকে, হিয়ার ইজ দ্য সলিউশন। অবভিয়াসলি আমাদের টেবিলটাকে ব্রেক করতে হবে। কিভাবে ব্রেক করব? সাবজেক্ট এনরোলমেন্ট টেবল যেটা আছে সেটাকে আমরা দুটো টেবলে ডিভাইড করে দিব। একটা হবে স্টুডেন্ট টেবল আর একটা হবে প্রফেসর টেবল। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি বিসিএনএফ এর টেবলটা কনভার্ট করতে পারবো। কিভাবে দেখেন, আমরা একটা স্টুডেন্ট টেবল নিলাম যেখানে স্টুডেন্ট আইডি আছে এবং প্রফেসর আইডি আছে, আরেকটা টেবল নিলাম যেখানে প্রফেসর আইডির সাথে প্রফেসর এবং সাবজেক্ট আছে। তাহলে দেখেন এবার প্রফেসর আইডিটা এখানে প্রাইমারি কি আর এদিকে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি। এখন যদি বলা হয় কোন একটা সাবজেক্ট সম্বন্ধে যে এই সাবজেক্টটা কোন প্রফেসর পড়ায়, তাহলে আমরা সহজেই প্রফেসর টেবল থেকে সেটা বের করে ফেলতে পারছি। তাহলে আমরা সাকসেসফুলি টেবলটাকে বিসিএনএফ এ স্যাটিসফাই করতে পেরেছি। ওকে, এখন একটা কমন প্রশ্ন প্রায় সময় বিভিন্ন জায়গায় আসে, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা টোটাল 4টা নরমাল ফর্ম দেখেছি, রাইট? ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম এবং বয়েজ কোড নরমাল ফর্ম। খেয়াল করে দেখুন, একটা টেবলকে যদি বিসিএনএফ এ থাকতে হয় তাহলে সেটাকে অবশ্যই থার্ড নরমাল ফর্মে থাকতে হবে। আবার একটা টেবলকে যদি থার্ড নরমাল ফর্মে থাকতে হয় তাকে অবশ্যই সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে। আবার যদি একটা টেবলকে সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হয় তাহলে সেটাকে ফার্স্ট নরমাল ফর্মে থাকতে হবে। এতটুকু আমরা সবাই জানি। তাহলে এখন এখানে প্রশ্ন কি আসতে পারে? আচ্ছা বলুন। সেটাই বলছি, কি প্রশ্ন আসতে পারে? দেখুন, যদি বলা হয় কোন একটা টেবল ফার্স্ট নরমাল ফর্মে আছে তাহলে সেটা কি সেকেন্ড নরমাল ফর্মে থাকতে পারে বা থার্ডে থাকতে পারে? তাহলে অ্যানসার হচ্ছে থাকতে পারে আবার নাও থাকতে পারে। মাথা চুলকিয়ে লাভ নেই। খেয়াল করেন, থাকবে সেটা আমরা বলতে পারছি না। ফার্স্ট নরমাল ফর্মে যে টেবলটা আছে সেটা কি সেকেন্ড নরমাল ফর্মে নেওয়া যাবে নাকি যাবে না সেটা শিওর না। যদি কোশ্চেনটা কোনো ট্রু ফলস আকারে থাকে, যেভাবে আছে যে একটা টেবল যেটা ফার্স্ট নরমাল ফর্মে আছে সেটা সেকেন্ড নরমাল ফর্মেও আছে যদি বলে তাহলে মনে করবেন সেটা ফলস, কারণ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একইভাবে যদি এভাবে বলা হয় একটা টেবল সেকেন্ড নরমাল ফর্মে আছে, সে থার্ড নরমাল ফর্মেও আছে, সো এটাও কিন্তু ফলস। আবার যদি এভাবে বলা হয় যে সেকেন্ড নরমাল ফর্মে যে টেবলটা আছে সেটা ফার্স্ট নরমাল ফর্মে আছে, তাহলে এটা ট্রু, কারণ একটা টেবল তখনই সেকেন্ড নরমাল ফর্মে থাকবে যদি সেটা ফার্স্ট নরমাল ফর্মে থাকে, কারণ ফার্স্টের ভিতরেই সেকেন্ডটা আছে, রাইট? থার্ড নরমাল ফর্মের ক্ষেত্রেও সেম। থার্ড নরমাল ফর্মে যে টেবলটা আছে সেটা সেকেন্ডেও আছে ফার্স্টেও আছে, বাট সেটা বিসিএনএফ এ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো এই ব্যাপারগুলো একটু কনফিউজিং, জাস্ট এই চিত্রটা খেয়াল রাখবেন। চিত্রটা মনে রাখলেই আপনি এই ধরনের যে কোনো কোয়েশ্চেন অ্যানসার করতে পারবেন। সো বিদায় নিব আজকের জন্য। আপনাদের তো মনে হয় ভদ্র বসে তাহলে কথায় তো বন্ধ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সো আমরা বিসিএনএফ টা আশা করি বুঝতে পেরেছি। আমাদের অ্যাডভান্স লেভেলের আর দুটো নরমাল ফর্ম আছে, দ্যাট ইজ ফোর্থ নরমাল ফর্ম এন্ড ফিফথ নরমাল ফর্ম, যেগুলি এই বিসিএনএফ এর যে আরেকটু অ্যাডভান্স, দ্যাট মিন্স বিসিএনএফ ছিল 3.5 নরমাল ফর্ম এন্ড ফোর্থ নরমাল ফর্মে আমরা বলছি কি যে রিলেশন উইল বি এ 4NF if it is in Boyce code normal form and has একটু আগে আমরা যে সার্কেলের মাধ্যমে বুঝছিলাম যে একটা ফর্মের মধ্যে একটা ফর্ম আরেকটা ফর্মের মধ্যে কিনা সেটা আমরা ওই সার্কেলটাকে চিন্তা করলে বুঝতে পারবো। সো সেম ভাবে এই বিসিএনএফ এর মধ্যে হচ্ছে 4NF
4NF এর মধ্যে হচ্ছে আবার 5NF, and 5NF is the highest normalization of the forms, and যেটা বলছি যে the relation will be a 4NF if it is Boyce-Codd normal form and has no multi-value dependency, and for dependency A to B, if for a single value of A multiple value B exists, then the relation will be a multi-value dependency. So এক্সাম্পলটাকে একটু খেয়াল করি আমরা, এটা একটা স্টুডেন্ট টেবিল যেটার ভিতরে স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের ডিফারেন্ট কোর্সেস এন্ড দেয়ার হবিগুলি আমাদের এখানে উল্লেখ করছি কোর্সের সাথে, এন্ড ইন দ্য স্টুডেন্ট টেবিল ইন 3NF, বাট এই স্টুডেন্ট টেবিলটা 3NF এ আছে, বাট the course and the hobby are two independent entity. Course এবং হবিটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি এখানে, হেন্স দেয়ার ইজ নো রিলেশন বিটুইন কোর্স এন্ড হবি। কোর্সের সাথে হবির কোনো রিলেশন আমাদের এখানে নেই, যেরকমটা আমরা দেখেছিলাম যে কোর্সের সাথে রিলেশন থাকতে পারে কোর্স আইডি, থাকতে পারে হচ্ছে এটা যেই প্রফেসর টেক করছে সেইগুলোর রিলেশনে থাকতে পারে, বাট হবিটা কোনোভাবে এটার সাথে রিলেটেড না। সো ইন দ্য স্টুডেন্ট রিলেশন, এই স্টুডেন্ট উইথ স্টুডেন্ট আইডি 21, প্রথমটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি স্টুডেন্ট আইডি যদি 21 হয়, তার ক্ষেত্রে আমাদের যেটা বলছি হু কন্টেইন, নিচেরটাও 21 আছে সেকেন্ড লাইনে, হু কন্টেইন টু কোর্সেস কম্পিউটার এন্ড ম্যাথ। সো স্টুডেন্ট আইডি 21 দুইটা কোর্স দিচ্ছে এবং and two different hobbies, one dancing and one singing. So there are a multi-value dependency on student ID which leads to unnecessary repetition of data. So make it the above into 4NF, we can decompose it into two tables. আমরা এটাকে দুইটা আলাদা টেবিলে ডিকম্পোজ করতে পারি। এক হচ্ছে স্টুডেন্ট আইডির সাথে তার কোর্স, আর সেকেন্ড আরেকটা করতে পারি স্টুডেন্ট আইডির সাথে তার হবি। এই দুইটাকে যদি আমরা আলাদা করে দেই তাহলে এটা ফোর্থ নরমাল ফর্মে চলে আসবে। ইটস ভেরি সিম্পল। আমরা ফোর্থ নরমাল ফর্মের জন্য আরেকটু ডিটেইলসে যদি এক্সাম্পলে দেখি, as well as all sorts of other properties of the player, maybe the player's date of birth. So I'm coming to fourth normal form. With the Video here. A situation where a third normal form isn't quite good enough and something a bit stronger is needed. In our example, there's a website called designbybirdhouse.com, the world's leading supplier of customized birdhouses. On designbybirdhouse.com, customers can choose from different birdhouse models. And for the model they've selected, they can choose both a custom color and a custom style. Each model has its own range of available colors and styles. One way of capturing this information is to put all the possible combinations in a single table, like this. This table is in third normal form. The primary key consists of all three columns: model, color, and style. Everything depends on the key, the whole key, nothing but the key. And yet, this table is still vulnerable to problems. Let's look at the rows for the birdhouse model prairie. The available colors for the prairie birdhouse model are brown and beige. Now suppose designbybirdhouse.com decides to introduce a third available color for the prairie model, green. This will mean we'll have to add two extra prairie rows to the table, one for green bungalow and one for green schoolhouse. If by mistake we only add a row for green bungalow and fail to add a row for green schoolhouse, then we have a data inconsistency. Available colors are supposed to be completely independent of available styles, but our table is saying that a customer can choose green only for the bungalow style, not for the schoolhouse style. That makes no sense. The prairie birdhouse model is available in green, so all its styles should be available in green. Something about the way the table is designed has allowed us to represent an impossible situation. To see what's gone wrong, let's have a closer look at the dependencies among models, colors, and styles. Can we say that color has a functional dependency on model?
Actually, no, because a specific model isn't associated with just one color. And yet, it does feel as though color has some relationship to model. How can we express it? We can say that each model has a specific set of available colors. This kind of dependency is called a multi-value dependency, and we express it with a double-headed arrow like this. And it's equally true that each model has a specific set of available styles. What fourth normal form says is that the only kinds of multi-value dependency we're allowed to have in a table are multi-value dependencies on the key. Model is not the key. So the table model colors and styles available is not in fourth normal form. As always, the fix is to split things out into multiple tables. Now, if design like birdhouse.com expands the range of prairie model colors to include green, we simply add a row to the model colors available table. And no anomalies are possible. We are now ready for fifth normal form, the last normal form covered in this video. So last আমাদের যেটা ফিফথ নরমাল ফর্ম এটাকে আমরা এক্সপ্লেইন করব তার আগে আমরা একটু এখান থেকে দেখে আসি যে what is the fifth normal form. So fifth normal form হচ্ছে relation in the 5NF if it is in 4NF and not contains any joint dependency and joining should be lossless, and 5NF is satisfied when all the tables are broken into as many tables as possible in order to avoid redundancy. কে অ্যাভয়েড করার জন্য আমরা এই টেবিলকে ভেঙে যতগুলি টেবিলে করা সম্ভব, একটা লার্জ টেবিলকে যতগুলি টেবিলে করা সম্ভব আমরা সেটাকে হচ্ছে ডিভাইড করে দিব, আমরা ব্রোকেন করে নিব যে একটা টেবিলকে কতগুলি আলাদা ভাগে ভাগ করা যায়। And 5NF is also known as project join normal form বা PJNF project join normal form। 5NF কে এটাও বলা হয়ে থাকে এবং এটা হচ্ছে হাইয়েস্ট নরমাল ফর্ম আমাদের। সো এক্সাম্পলটা যদি দেখি সাবজেক্ট লেকচার এবং সেমিস্টার লেকচারার এবং সেমিস্টার দেওয়া আছে। তো ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট লেকচারার এবং ডিফারেন্ট সেমিস্টার হতে পারে। সো ইন দ্য অ্যাবভ টেবিল জন টেকস বোথ কম্পিউটার এন্ড ম্যাথ ক্লাস। জন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর এবং 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি যে জন টেকস বোথ কম্পিউটার এন্ড ম্যাথ ক্লাস ফর সেমিস্টার 1, বাট হি ডাজ নট টেক ম্যাথ ক্লাস ফর সেমিস্টার 2, বাট সেমিস্টার 2 এর ম্যাথ ক্লাসটা আবার সে নেয় না। সো সাবজেক্ট ম্যাথ বাট ডিফারেন্ট সেমিস্টারের জন্য ডিফারেন্ট টিচার সেইটাকে নিচ্ছে। And in this case, combination of all this field requires to identify a valid data. Suppose we add a new semester like semester 3, but do not know about the subject and who will be taking that subject. So we leave the lecturer and subject as null. যেটা আমরা নতুন একটা সেমিস্টার অ্যাড করলাম সেখানে আমরা সাবজেক্ট এবং টিচারের নাম যদি না জানি তাহলে এই ফিল্ডগুলিকে আমাদের নাল বা ব্ল্যাঙ্ক রেখে আসতে হয়। But all three columns together acts as a primary key. তিনটা আলাদা আলাদা কি যদি আমরা একটা প্রাইমারি কি হিসেবে করি, so we can leave other two columns blank. যদি আমরা তিনটাকেই প্রাইমারি কি ধরি তাহলে অন্য প্রাইমারি কি তো আমরা জানি যে ব্ল্যাঙ্ক রাখা যায় না। So make the above table in 5NF, we can decompose it into three relations like P1, P2 and P3। তিনটা টেবিলে যদি ডিভাইড করি, ফার্স্ট টেবিল 1 এ যদি আমরা এরকম করি সেমিস্টারের সাথে সাবজেক্টকে আমরা নিয়ে একটা টেবিল করলাম, মানে সেমিস্টার 1 এর জন্য কম্পিউটার ম্যাথ এন্ড কেমিস্ট্রি আছে, সেমিস্টার 2 তে এই ম্যাথ আছে। একটা সাব সেমিস্টারের সাথে সাবজেক্টের একটা টেবিল করতে পারি, এন্ড সেকেন্ড ফেজে আমরা সেকেন্ড টেবিলে করতে পারি সাবজেক্টের সাথে আবার লেকচারারকে বা প্রফেসরকে আমরা নিয়ে আমরা একটা সেকেন্ড টেবিল করতে পারি যে ডিফারেন্ট সাবজেক্ট who is taking different teacher is taking the different subjects, like computer is taking by 2 teachers and math is taking by another 2 teachers, but same teacher John is taking math and also taking computer. And third table আমরা সেমিস্টার ওয়াইজ আমরা লেকচারারকে ডিফাইন করে দিতে পারি যে সেমিস্টার 1 এর জন্য কোন টিচারগুলি আছে আর সেমিস্টার 2 এর জন্য কোন টিচারগুলি আছে। সো সেটাকে আমরা এইভাবে তিনটা টেবিলকে, দ্যাট মিন্স আমরা উপরের যে তিনটা কলামের একটা টেবিল ছিল এইটাকেই আমরা স্প্লিট করে
ফার্স্ট এন্ড সেকেন্ড, সেকেন্ড এন্ড থার্ড এন্ড ফার্স্ট এন্ড থার্ড, এইভাবে আমরা তিনটা টেবিলকে ডিফাইন করে তিনটা টেবিলকে আলাদা আলাদা করে দিয়ে আমরা হচ্ছে এই 5 নরমাল ফর্মে এটাকে কনভার্ট করতে পারি, যেখান থেকে আমাদের ডেটা রিডান্ডেন্সিটা কমে যাবে এবং রিলেশন করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো আমরা যদি এখান থেকে ফোর্থ নরমাল ফর্মের উপর একটা ভিডিও আছে, আমরা এটা যেহেতু এটি একটি ডেটাবেস নরমালাইজেশনের সিরিজ, তো মেক শিওর যে আপনি ফোর্থ নরমাল থিং সেগুলো আগে দেখে আসবেন, তাহলে আজকের ফোর্থ বিসিএনএফ হতে হবে। এবং সেকেন্ড শর্ত হচ্ছে সেখানে কোনো মাল্টি ভ্যালিউ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। কেন আমি জানতে চাই। থার্ড নরমাল ফর্মে আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করেছি। So what is multi-value dependency? দেখো, যে কোনো ডিপেন্ডেন্সি, ধরুন বি এর উপরে ডিপেন্ডেন্ট, এটা একটা মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি হতে পারে যদি বি এর একাধিক ভ্যালু ডিপেন্ড করে এ এর উপরে, ঠিক আছে? তাই তো মাল্টি-ভ্যালু বলা হচ্ছে। মোর দ্যান ওয়ান ভ্যালু বি এর যদি ডিপেন্ড করে এ এর একটা ভ্যালুর উপরে, তখন আমরা সেটাকে বলবো মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি। ধরুন একটা টেবিল দেওয়া আছে যেখানে দুইটা ফিল্ড আছে এ এবং বি, আর একটা টেবিল দেওয়া আছে যেখানে তিনটা ফিল্ড আছে এ বি সি। এখন মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি তখনই সম্ভব যদি একটা টেবিলে তিনটা কলাম থাকে, মানে তিনটা ফিল্ড থাকে। তাহলে আমাদের প্রথম যে টেবিলটা আছে সেটা মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি হবে না, সেকেন্ড টেবিলটাতে মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি সম্ভব। বাট হোয়াই? কেন? চলুন দেখা যাক কেন। ধরুন এখানে দুইটা ফিল্ড আছে, মানে দুইটা কলাম দেওয়া আছে, সেখানে কিছু ডেটা আছে এভাবে, মানে b1 b2 একাধিক ডেটা তারা এর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? একাধিক ভ্যালু এর উপরে ডিপেন্ড করছে। সো এটার জন্য আমাদের বেশি কিছু করার দরকার নেই। আমরা যদি এটাকে মাল্টিপল রোতে ডিভাইড করে দিই, যেমন দেখো মাল্টিপল রোতে ডিভাইড করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। খেয়াল করুন, আমি a1 দুইটা রো নিয়ে b1 কে একটা রোতে দিয়ে দিলাম, b2 কে আরেকটা রোতে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। যদি এখন আমার a1 আবার আসে, দেন b3 আসলো আরেকটা রোতে। সো মাল্টিপল রো ক্রিয়েট করে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এখানে মাল্টি ভ্যালুটা খুব বেশি প্রবলেম করছে না। বাট যদি একটা টেবিলে তিনটা কলাম থাকে a b c এবং b এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে b এবং c অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বুঝেন নাই? না। ওকে, সমস্যা নেই, আমি বলছি। ধরুন a b c তিনটা কলাম আছে, সেখানে b এর উপরে মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি হয়ে আছে, সেক্ষেত্রে c যে কলামটা তার সাথে b এর কোনো সম্পর্ক থাকবে না, দুটোই থাকবে ইন্ডিপেন্ডেন্ট। মানে b এর সাথে c এর কোনো ডিপেন্ডেন্সি সেখানে থাকতে পারবে না যদি মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি হয়ে থাকে। সো আমাদেরকে মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সির ক্ষেত্রে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। কন্ডিশনগুলো কি কি ভালোভাবে খেয়াল করুন। প্রথম কন্ডিশন হচ্ছে b যদি a এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, তার মানে a এর একটা ভ্যালুর জন্য b এর অনেকগুলো ভ্যালু থাকতে হবে, মানে মোর দ্যান ওয়ান, তখনই তো মাল্টি ভ্যালু হবে। যদি একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু ডিপেন্ডেন্ট থাকে, সেটাকে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলি, ওইটা কখনো মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি হবে না। সো মনে রাখবেন, একটা ভ্যালুর উপরে যদি একের অধিক ভ্যালু ডিপেন্ডেন্ট থাকে, সেটাই হচ্ছে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। সো এটা হলো আমাদের প্রথম শর্ত। সেকেন্ড শর্তে বলা হচ্ছে at least টেবিলটাতে তিনটা কলাম থাকতে হবে। এটা আমরা একটু আগেই দেখলাম, সর্বনিম্ন তিনটা, সর্বোচ্চ অনেকগুলো থাকতে পারে। তৃতীয় শর্ত, যদি a b c কলাম থাকে, সেক্ষেত্রে b এবং c হবে ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না, কোনো ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। সো যদি এই তিনটা শর্ত ট্রু হয়, তখনই আমরা বলতে পারবো ওইটা বলে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি আছে। ওকে, আসুন ধরুন এই টেবিলটা, এখানে a1 এবং a1 সিঙ্গেল ডেটা, তার উপরে b1 b2 এবং c1 c2 ডিপেন্ডেন্ট হতে পারে, মানে মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সিটা b থেকে a তে হতে পারে, আবার c থেকে a তেও হতে পারে, মানে b ও মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি হতে পারে, আবার c ও a এর উপরে মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি হতেই পারে, কোনো সমস্যা নাই। চলুন একটা एग्जांपल দিয়ে বোঝাই। ধরুন একটা এনরোলমেন্ট টেবিল আছে যেখানে স্টুডেন্ট আইডি আছে, কোর্স আছে এবং হবি আছে, ঠিক আছে?
কিন্তু এখানে প্রবলেম কোথায়? কোথায়? কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না। বাট প্রবলেম অবশ্যই আছে। কি প্রবলেম দেখা যাক? এই যে খেয়াল করুন, এখানে দুইটা আইডির জন্য মানে একই স্টুডেন্টের জন্য একাধিক কোর্স থাকছে এবং একাধিক হবি থাকছে। একটা স্টুডেন্টের হবি একের অধিক হতেই পারে, ঠিক আছে? সো এখানে কোর্স দুইটা এবং হবি দুইটা, এই ডেটাগুলো ধরুন বারবার রিপিট হতে পারে, এখানে আরো ডেটা আসতে পারে। তাহলে যদি আমরা চিন্তা করি এই দুইটা রো এখানে অলরেডি ইনসার্টেড, এখন আমাকে আরো দুইটা রো ইনসার্ট করতে হবে। ধরুন সেই স্টুডেন্টগুলো নতুন কোনো কোর্স নিল, তাহলে তারা নিল নতুন কোর্স জাভা এবং বিডাবলই। তাদের হবি কি চেঞ্জ হবে? হবি তো তার দুইটাই আছে। আমি যতই কোর্স নিই না কেন ঘুরে ফিরে হবি এই দুইটাই রিপিট হবে। সো এখানে ডেটা রিডান্ডেন্সি হচ্ছে। আমাদের নরমালাইজেশন করার টার্গেটটা কি? ডেটা রিডান্ডেন্সি কমানো, ডেটার কমপ্লেক্সিটিটা কমানো, ঠিক আছে? এখানে দেখুন এগুলো রিপিট হবে। সো এটা হচ্ছে ব্যাড ডিজাইন, এবং এই ব্যাড ডিজাইনের কারণেই কিন্তু মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিটা হয়। সো আমরা যদি এখন এনরোলমেন্ট টেবলটাকে দুটো টেবলে ভাগ করে ফেলি, একটা হবে আমাদের কোর্স টেবল আর একটা হবে হবি টেবল, তাহলে কি হয় দেখুন, একটা কোর্স টেবল আর একটা হবি টেবল। আমি স্টুডেন্ট আইডি দিয়ে কোর্সটাকে আলাদা নিয়ে গেলাম, আবার এদিকে স্টুডেন্ট আইডি দিয়ে হবিটাকে আলাদা করে ফেললাম। এখন আমার কোর্সে এটা যতই বাড়ুক না কেন হবি কি বাড়বে? তার তো হবি দুইটাই, সেগুলো আর চেঞ্জ হচ্ছে না, এটাগুলো রিপিট হচ্ছে না। খেয়াল করে দেখুন, সে আরো দুইটা কোর্স নিল, সমস্যা কি? সে জাভা নিল, বিডাবলি নিল, সে আরো অনেকগুলো কোর্স নেয়, কোনো সমস্যা নাই, হবিটা আর রিপিট হচ্ছে না। এখন যদি নতুন আরেকটা স্টুডেন্ট নতুন কোনো কোর্স নেয়, তাহলে আমরা বলতে পারবো স্টুডেন্ট আইডি 2 সে একটা কোর্স নিল, তাহলে তার হবিটা ইনসার্ট হবে হবি টেবলে। এখানে আর ডেটা রিডান্ডেন্সি হচ্ছে না। সো দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট টেবল আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন একটা জিনিস মনে রাখতে হবে, একটা টেবলে ফাংশনাল ডিপেন্ডেন্সিও থাকতে পারে, আবার মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিও থাকতে পারে। সো এটা বোঝানোর জন্য আমরা এনরোলমেন্ট টেবলে ধরুন আরেকটা অ্যাড্রেস অ্যাড করি, মানে অ্যাড্রেস ফিল্ড অ্যাড করি। চলুন অ্যাড করলাম, এই যে একটা অ্যাড্রেস ফিল্ড মাঝখানে অ্যাড করলাম। সো এখানে একটা স্টুডেন্টের অ্যাড্রেস নিশ্চয়ই অনেকগুলো হবে না, তাই না? একটাই তো ভ্যালু। সো অ্যাড্রেসটা স্টুডেন্ট আইডির উপরে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ তার অনেকগুলো ভ্যালু নাই, একটা স্টুডেন্টের অ্যাড্রেস একটাই থাকবে। বাট অন্যদিকে কোর্স এবং হবি ওরা হচ্ছে মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি। সো একটা টেবলে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, আবার মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিও থাকতে পারে। সমাধান কি? আমি বুঝি না। আরে মারুফ ভাই, বলছি সমাধান খুবই সহজ। এনরোল টেবলকে আমরা এবার তিনটা টেবলে ভাগ করে ফেলবো। একটা হবে কোর্স টেবল, যেখানে থাকবে স্টুডেন্ট আইডি এবং কোর্স ফিল্ড, আরেকটা হবে অ্যাড্রেস টেবল, যেখানে থাকবে স্টুডেন্ট আইডি এবং অ্যাড্রেস, আরেকটা হবে হবি টেবল, যেখানে স্টুডেন্ট আইডি এবং হবি। টেবল অনেকগুলো বানালে ডেটাবেস কখনো জটিল হয় না, সেটা আরো ইজি হয় বুঝতে, এবং ডেটাগুলো রিডান্ডেন্সি হয় না, বারবার রিপিট হয় না। ওকে, সো মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি তখনই হয় যখন আপনি আপনার ডেটাবেস ডিজাইনটা খুবই বাজেভাবে করেন, ঠিক আছে? জি। ধরুন এখানে স্টুডেন্ট টেবল আছে এবং কোর্স টেবল আছে, এটা অবশ্যই একটা গুড ডেটাবেস ডিজাইন। কিন্তু যদি ডেটাবেস ডিজাইনটা এমন হয় সবকিছু একসাথে, তাহলে এটা অবশ্যই একটা ব্যাড ডেটাবেস ডিজাইন, কারণ এখানে বারবার ডেটা রিপিট হবে, যার ফলে আপনার এই টেবলে মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি এক্সিস্ট করবে। সো গাইস, ডেটাবেস কেয়ারফুলি ডিজাইন করতে হবে, ঠিক আছে? সো আমরা এখন মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি জানি, এবং আমরা জানি কিভাবে ফোর্থ নরমাল ফর্মকে স্যাটিসফাই করতে হয়। সো আমরা দেখলাম 4 নরমাল ফর্ম। এখন হচ্ছে আমরা যেটা লাস্ট দেখছিলাম 5 নরমাল ফর্ম, এটার উপরে যে একটু অংশ আছে, আমরা 5 নরমাল ফর্ম Screen available. Frosties, alpine, and ice cream. Each of the three breadcrumbs wouldn't just be wrong, it would be logically inconsistent, because we've already established that Susie likes Frosty's brand and likes mint chocolate chip flavor. Therefore, there's no way she can dislike Frosty's mint chocolate chip. In this example, we went wrong right at the beginning. At the beginning, we were given three pieces of information. First, we were told which brands offered which flavors. Second, we were told which people liked which brands. Third,
we were told which people liked which flavors. From those 3 pieces of information, we should have simply created not joining the table. How do we do it? And what bad things can happen if we don't do it? In this video, we're going to explore database normalization from a practical perspective. We'll keep the jargon to a minimum, and we'll use lots of examples as we go. By the end of it, সো আমি এগুলোকে শেয়ার করে দিব, আমরা নেক্সটে থেকে দেখতে পারবো। তাহলে আমরা একটু সামারাইজ করে যদি আজকে আমরা ফোর্থ নরমাল ফর্ম এবং ফিফথ নরমাল ফর্ম এই পর্যন্ত দেখলাম। নরমালাইজেশন জিনিসটাকে আমাদের সহজভাবে বোঝা দরকার এই জন্য যে আমরা যাতে ডেটাবেসটাকে যখন ডিজাইন করি তখন এইটার মধ্যে যেন রিপিটেড ডেটাটা না থাকে। রিপিটেড ডেটাটাকে যত কম করা যাবে ততই হচ্ছে আমাদের ডেটাবেসটাকে আমরা স্মুথলি এটা থেকে আমরা রেজাল্ট বা আউটপুট বের করতে পারবো। দ্যাট মিন্স আমরা একটা ডেটাবেসের মধ্যে নাম্বার অফ টেবিলস যদি অনেক বেশি থাকে এটা কোনো ব্যাপার না, কিন্তু ডেটাকে যদি আমরা একই ডেটা রিপিটেড হয়ে আসে বারবার, ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি যে আমাদের টেবিলটাকে স্প্লিট করে থেকে আলাদা আলাদা টেবিল করে নিব এবং সেই স্প্লিটেড টেবিল থেকে আমরা খুব সহজেই রিলেশন করে আমরা আমাদের টার্গেট আউটপুটটাকে বের করতে পারবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।